বাংলাদেশে জঙ্গি হামলার অ্যালার্ট দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হাউকাও লাগিছে, ছড়াইতেছে। বিএনপির ঘনিষ্ঠ সাবেক বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার কইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে, রাষ্ট্রবিরোধী কিছু মানুষ আইডেন্টিফাই হয়েছে। ইলিয়াসও লিখেছে কিছু একটা ঘটতেছে। ভাবলাম দাবিটা যাচাই করি নিজেই ঘাটাঘাটি শুরু করলাম। যা ভাই রইল সেটা আসল ঘটনা। ওরা যে গপ্প বানাইতে চাইতেছে আর সত্যি যেটা, দুটা সম্পূর্ণ আলাদা। ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটিছে। অনেক ডট মিলায় একটা গল্প দাঁড় করাইলে এই বিমান বাহিনী, এই জঙ্গি সবকিছু মিলায় একটা চেহারা দাঁড়ায় যায়। আসেন সেই চমকপ্রদ গা শিউরানো ঘটনা একসাথে দেখি। 23 এপ্রিল মিরপুরের সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ওয়াকারুজ্জামান গেছিলেন প্রধান অতিথি। অনেকে ছিল, ফেলো টেলো ছিল, সংসদ সদস্য মানে এমপিরা ছিল, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ছিল, পুলিশ ছিল, কূটনীতিক ছিল, কর্পোরেট নেতারা ছিল। কি কইলেন ওইখানে ওয়াকারুজ্জামান? উনি কইলেন দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনি নেই। কক্সবাজার বা চট্টগ্রামে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা থাকলে হয়তো এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হইতো না। উনি আরো কইলেন শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি কার্যকর হয় না। আজ যদি 1000 কোটি বিনিয়োগ হইতো, ভবিষ্যতে 50,000 কোটির ক্ষতি এড়ানো যাবে। আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ এড়ানোর জন্য। এটা কিন্তু খুব সাধারণ প্রেস ব্রিফিং না, এটা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্ল্যাটফর্ম, নীতি নির্ধারকদের সামনে। এবং সেনা প্রধান হিসাবে ওয়াকারুজ্জামান স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্টকে ডাইরেক্টলি অ্যাড্রেস করতেছেন। মূল বার্তা কি? মূল বার্তা বিমান বাহিনী শক্তিশালী করতেই হবে, মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনতেই হবে, কক্সবাজার চট্টগ্রামে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতেই হবে, তাই তো? আর ভবিষ্যতে যদি রোহিঙ্গা সংকটের মতো সংকট এড়াইতে হয়, এটা একটা অর্থনৈতিক এবং কূটনৈতিক বোঝাও বটে। আর রোহিঙ্গা সংকট প্রায় 11 লক্ষ রিফিউজি, অর্থনৈতিক আর কূটনৈতিক বোঝা একটা। ভবিষ্যতে যদি এমন সংকট এড়াইতে হয় তাইলে বিমান বাহিনীতে বিনিয়োগ লাগবেই। তো সেনাপ্রধান কেন এই মোমেন্টে এই কথাটা কইলেন, এটা বুঝতে হলে পেছনে যেতে হবে, বিমান বাহিনীর গত 14 মাসের ঘটনাগুলো দেখতে হবে। তবে প্রথমে মাল্টি রোল কমব্যাট প্লেন, এটা কি এটা বোঝা লাগবে, তাই না? হ্যাঁ, এটা কঠিন লাগিচ্ছে, তাই না? আজ এটা একটু বুঝে দেখি। আমিও জানতাম না, আমি খুঁজে টুজে দেখে যা পাইলাম সেটাই বলিচ্ছি। এই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট মানে হইতেছে এমন যুদ্ধ বিমান যা একাই অনেক কাজ করতে পারে। আগে বিমান বাহিনীর অনেক ধরনের বিমান লাগতো। একটা বিমান আকাশে শত্রুর গুলির জন্য, আর একটা মাটিতে বোমা ফেলানোর জন্য, আর একটা হইতেছে ছবি তুলে আনার জন্য, গোয়েন্দা কাজ করার জন্য। 3 কাজে 3 বিমান, 3 রকম খরচা। মাল্টি রোল মানে এটাই বিমান, এরই সব করবে। সকালে ডগ ফাইট করবে, দুপুরে ট্যাঙ্কে বোমা মারবে, বিকালে জাহাজ ডুবাবে, রাত্রে রাডার জ্যাম করবে, সন্ধ্যাবেলা ছবি তুলে আনবে। স্মার্টফোনের মতো আর কি। আগে তো ফোন ছিল শুধু কথা কওয়ার জন্য, এখন ফোনের মধ্যে ক্যামেরা আছে, আরো কত কি আছে, তাই না? আমরা হোয়াটসঅ্যাপ করি, এইটা করি, সেটা করি, ফেসবুক করি, সবই তো এর মধ্যে করি। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে সাশ্রয়ী। আর আজকের যুদ্ধে থ্রেট যে কোনো দিক দিয়ে আসে, তাই নানা রকম জিনিস ম্যানেজ করা ডিফিকাল্ট। তো দুনিয়ায় অনেক রকমের মাল্টি রোল ফাইটার আছে। যেমন ধরেন F-16, এটা আমেরিকান, F-35 এটা আমেরিকান, রাফায়েল এটা ফরাসি, এটা ইন্ডিয়ার কাছে 36টা আছে, Su-30 এটা রাশিয়া, এটা ভারতে আছে। তারপর JF-17 থান্ডার এটা পাকিস্তান আর চীন একসাথে তৈরি করেছে, এটা বাংলাদেশকে না নিয়ে আলোচনা করেছে। আর J-10C এটা চীনা, বাংলাদেশ 20টা কিনতে যাইতেছে। সেনা প্রধান NDC-তে এই বিমানের কথাই কইছে। বাংলাদেশের কাছে এখন আছে পুরনো F-7, MiG-21 এর কপি, 60-এর ডিজাইন, মাল্টি রোল না। কয়টা পুরানো MiG-29, বুঝেছেন? এটাও মাল্টি রোল না। সেনা প্রধান যখন বলে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনিনি দীর্ঘ সময়, এটা হইতেছে এই গ্যাপটা পূরণের জন্য 20টা J-10C সেই গ্যাপ পূরণের জন্য কেনা হবে। এবার আসেন দেখি সেনা প্রধান কেন এই কথা কইল। 25 অক্টোবরে প্রফেসর ইউনূসের সরকারের আমলে বাংলাদেশ সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে $2.2 বিলিয়ন একটা চুক্তি। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন থেকে 20টা JC মাল্টি রোল ফাইটার কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেকটার দাম মেলা $60 মিলিয়ন মতো, সব মিলায় প্রায় 27,000 কোটি টাকা। এটা কিস্তিতে দিছে, আমাদের এখনই দিতে হবে না, সব 10 বছরে পরিশোধ করতে হবে। তার মানে হইতেছে আমাদের প্রত্যেক বছর শোধ করতে হবে 2,700 কোটি টাকা, খুব বেশি না। কোথায় মোতায়েন হবে? কক্সবাজার এবং বরিশাল। ওয়াকারুজ্জামান NDC-তে যে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের কথা কইছেন সেটা এই বিমান।
যে কক্সবাজার আকাশ প্রতিরক্ষা চাইছেন, সেটাই এই J-10C ভবিষ্যৎ ঘাঁটি। স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় এটা বিমান শক্তিতে বিনিয়োগ। খুবই ভালো কাজ হয়েছে এটা। J-10C পিছনে এটা ইতিহাস আছে। এই যে 25-এ যে অপারেশন সিন্দুর করেছিল না ইন্ডিয়া, ওই সময় পাকিস্তান এই বিমান ব্যবহার করে রাফায়েল ফেলাই দিছিল। তো বাংলাদেশ যে যুদ্ধ বিমান কিনতেছে সেটাই পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে। 2 নম্বর ঘটনা, 27শে জানুয়ারি 2026, এটাও প্রফেসর ইউনূসের আমল, ইলেকশনের কিছুদিন আগে, বগুড়ায় একটা ড্রোন কারখানা হবে। এটা সরকার টু সরকার চুক্তি হয়েছে। চীনের সরকারি কোম্পানি CTC ইন্টারন্যাশনালের সাথে 608 কোটি টাকার একটা চুক্তি। উদ্দেশ্য হইতেছে বগুড়া বিমান ঘাঁটিতে ড্রোন তৈরির কারখানা হবে। দূরপাল্লার নজরদারি করতে পারবে, আক্রমণকারী ড্রোন একই সাথে তৈরি করবে আর কি। তুরস্কের বাইরাকতার বলে একটা ড্রোন আছে, সেইটার চীনা সংস্করণ। এটা সরাসরি উপরে উঠতে পারবে, ভার্টিক্যাল টেক অফ ড্রোন। এটা এরকম করে ছড়া লাগবে না, প্রযুক্তি হস্তান্তর হবে, মানে বাংলাদেশের টেকনোলজিও পাবে। এইটা নির্মাণ শেষ হবে ডিসেম্বর 2026 এই বছরে। তো বগুড়া কেন গুরুত্বপূর্ণ? বগুড়া গুরুত্বপূর্ণ কারণ আমি জন্মেছি তা না, বগুড়া হচ্ছে নর্থ ইস্ট এবং শিলিগুড়ি করিডোরের কাছে। বিমানবাহিনীর রাডার ইউনিট বগুড়া গত জুন 2025 থেকে চালু আছে। এশিয়া নিউজ 27 জানুয়ারি শিরোনাম করেছে, বাংলাদেশ চীনা ড্রোন উৎপাদন চুক্তি ভারতে বিপদ ঘন্টা। এবার বুঝেছেন তো কেন এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর ঘটনা, 8ই জানুয়ারি 2026, বিমান বাহিনী প্রধান পাকিস্তানে গেছে। রাওয়ালপিন্ডির জিএসকে তে দেখা করছেন ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। আলাদাভাবে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ সাহেবের সঙ্গেও আলাপ করছেন। আলোচনার বিষয় কি ছিল? F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনা, তারপরে পুরানো বহনের আধুনিকায়ন, রাডারের সমন্বয় ইত্যাদি। এর বাইরে গত 12 মাসে 4 জন জ্যেষ্ঠ পাকিস্তানি সামরিক কর্মকর্তা ঢাকা এসেছেন। অক্টোবর 24 থেকে 28, 2025 পাকিস্তানের চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামদাদ মির্জা ঢাকায় আসছিলেন। কয়েক দশকে বাংলাদেশে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনিয়র পাকিস্তানি সামরিক কর্মকর্তা। এনে 3টা ঘটনা একসাথে রাখেন। বাংলাদেশ চীন থেকে $2.2 বিলিয়ন 20টা J-10C কিনতেছে। বগুড়ায় চীনের সঙ্গে ড্রোনের কারখানা বানাইতেছে। পাকিস্তানের সঙ্গে F-17 এর আলোচনা করতেছে। বিমান বাহিনী প্রধান পাকিস্তান ফিল্ড মার্শালের সঙ্গে বৈঠক করছে। স্বাধীনতার পর বিমান বাহিনীর সবচেয়ে দ্রুত আধুনিকায়ন চলতেছে এবং এটা চীন এবং পাকিস্তানের সাথে একসাথে মিলে, তাই না? এটা কিন্তু এইখানে ইন্ডিয়া বিলাইছে। কারণ এই যে স্ট্র্যাটেজিক শিফট, এইটার অর্থ ইন্ডিয়ার কাছে কি? এটা নিয়ে ইন্ডিয়ার অস্বস্তি কেন? কারণ তারা চিকেন নেক নিয়ে খুবই টেনশনে পড়ে গেছে। এই জন্যই নভেম্বর 25 থেকে ইন্ডিয়া 3টা নতুন সেনা ছাউনি চালু করছে, জানেন? আসামের ধুবড়িতে, বামুনিতে, বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে চোপড়ায়, সবগুলা বাংলাদেশের সীমান্ত জুড়ে। মানে মনে হয় যুদ্ধ করতে আসতেছে। দেখেছিলেন না ইউক্রেনে যখন হামলা করে রাশিয়া, তখন ইউক্রেনের বর্ডারে সেনা জমায়েত করছিল ঠিকই খায়। ভারতের গণমাধ্যমে একই সুর। দ্য ফেডারেল পত্রিকা 24শে নভেম্বর লিখছে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? তো বাংলা করলে হয়, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে আসা প্রত্যেকটা পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলে কাশ্মীর পাঞ্জাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে পরিচালনায় জড়িত ISI কর্মকর্তারা ছিলেন। ওরে বাবা, এরা ISI খুঁজে বেরিয়েছে। প্রত্যেকটা প্রতিনিধি দলে ISI, প্রত্যেকটা। এটা কি? এটা কোনো কথা? এই যে স্ট্রাকচার, এটাই তো বার্তা। বাংলাদেশ পাকিস্তান কাছাকাছি আসার প্রত্যেকটা দিক, কূটনীতিক হোক সামরিক হোক, ISI এর অনুপ্রবেশ হিসেবে দেখানো হবে। এটাই তো বার্তা। ভারতের অস্বস্তি তো বোঝা যায়। বছরের পর বছর তো হাসিনা যা দিছে সেটা তো চিরজীবন মনে রাখবে, তাই না? তো ইন্ডিয়ার যে মূলধন ছিল, স্ট্র্যাটেজিক অ্যাসেট, সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাইতেছিল। এখন এইটাকে আবার ফিরে পাওয়ার জন্য ইন্ডিয়ার একটা গল্প তৈরি করা প্রয়োজন পড়ছে। কি সেই গল্প? 21শে এপ্রিল 2026 সেনাপ্রধানের NDC বক্তব্যের ঠিক 48 ঘন্টা আগে ভারতের একটা সংবাদ মাধ্যম আছে নর্থ ইস্ট, চন্দন নন্দী, ওই লিখছে এটা গপ্প ফাইতেছে। নানা সময় সত্য মিথ্যা মিলায় গপ্প টপ্প ফাঁদে আর কি। উই লিখেছে, তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে সংযোগের অভিযানে বহু বিমান সেনা আটক হয়েছে। বহু। বাংলাদেশ বিমান বাহিনী হাই অ্যালার্টে। বুঝেছেন তো? এটাই ওয়াহিদুজ্জামান এটা লিখেছে। কি বলতেছে? কইতেছে 20 এপ্রিল ভোরে গোয়েন্দা শাখা ঢাকায় অভিযান চালাইছে। 2 জন স্কোয়াড্রন লিডার গ্রেপ্তার হয়েছে, 10 থেকে 12 জন আটক হয়েছে, 9 থেকে 10 জন পলাতক আছে। কোথায় কোথায় পলাইছে? পাকিস্তানে, পর্তুগালে, তুরস্কে, নিউজিল্যান্ডে। অভিযোগ কি? তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে যোগাযোগ। কোন ঘাটিতে অভিযান? কক্সবাজার, চট্টগ্রামের 25তম স্কোয়াড্রন, যশোরের রাডার স্টেশন,
কুর্মিটোলা চট্টগ্রামের জহুরুল হক প্রশিক্ষণ কেন্দ্র। মনে আছে সেনাপ্রধান কি বলছিল? কক্সবাজার বা চট্টগ্রামে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা, J-10C ভবিষ্যৎ ঘাঁটি কক্সবাজার, বরিশাল, উটি। ঠিক যে ঘাঁটিগুলো বাংলাদেশের আগামী 3 থেকে 5 বছরের আকাশ প্রতিরক্ষার ভিত্তি, সেগুলোকেই নর্থ ইস্ট নিউজ টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান অনুপ্রবেশের শিকার করতেছে। গল্প তৈরি হয়ে গেছে। এই গল্পের ভিত্তি কি? কোন সরকারি দলিলের উপর দাঁড়ায় আছে? এই প্রশ্নের উত্তরে আসল ঘটনা। এই পুরা গল্পের ভিত্তি একটাই দলিল, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠি। 23 এপ্রিল ডিআইজি কামরুল হাসান সাইন করেছে। চিঠির হুবহু ভাষা হইতেছে প্রথম আলো, ITV, বিডি, দেশ রূপান্তর প্রকাশ করছে। চিঠিটা এটাই। সেটা হইতেছে সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে একটা বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। কোন বাহিনী সেটা কিন্তু বলে নাই। হামলার সম্ভাব্য লক্ষ্য সংসদ ভবন, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ ইত্যাদি। সিরিজে তেহরিকে তালিবান নাই, LET নাই, ISI নাই, পাকিস্তান নাই, নিষিদ্ধ সংগঠনের নাম পর্যন্ত নাই, বিমান বাহিনী নাই, স্কোয়াড্রন লিডার নাই। চিঠিতে আছে একটা বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্য। কোন বাহিনী? দেশ রূপান্তর স্পষ্ট করছে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগ। সেনাবাহিনী, বিমান বাহিনী না। তারপরেও পুলিশের চিঠির 2 দিন পরে CTTC, যারা এই সমস্ত জঙ্গিবাদ নিয়ে কাজ করে, তার যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন প্রকাশ্যে বলছে এখনো কোনো নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে চিহ্নিত করা যায়নি। মানে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী তদন্তের প্রধান বলতেছে কোন সংগঠন চিহ্নিত করা যায়নি। কিন্তু এইদিকে কালের কণ্ঠ কইতেছে, অজ্ঞাত সূত্র দিয়া টিটিপি LET কনফার্ম করতেছে নর্থ ইস্ট নিউজ কক্সবাজারের 4 জন এয়ারম্যানের সংখ্যা পর্যন্ত দিতেছে, সব ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে আসা। বুঝেছেন তো নর্থ ইস্ট নিউজ থেকে কালের কণ্ঠে চলে আসলো কেমনে? বাংলাদেশের পুলিশ যেটা সরকারিভাবে বলে নাই, সেটা ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে নিশ্চিত করতেছে কি করে? এখন এই যে বিমান বাহিনী নিয়ে হাউকাও, এই বিমান বাহিনীতে তো ঢুকেছিল ব্যাপকভাবে। হ্যাঁ, এটা আমার কথা না, বানানো কথা না। আসেন সেটা দেখি। দৈনিক আমার দেশ প্রথম পৃষ্ঠায় একটা স্টোরি করেছিল, বিমান বাহিনীর ভিতরে রয়ের নেটওয়ার্ক ফাঁস, 6 জন জ্যেষ্ঠ অফিসার রয়ের সাথে সংযোগের অভিযোগে অবসরে। ISPR এটা প্রতিবাদ করেছিল, কিন্তু স্টোরি এখনো আছে, আমার দেশ সরায় নাই। মানে এটা ভুয়া স্টোরি না। হাসিনার পালানো ভিডিও তুলেছিল কে জানেন? না, এই 6 জনের মধ্যে একজন। এখন সবাই বাধ্যতামূলক অবসরে, একজনের কোর্ট মার্শাল হয়েছে। এদের গাড়িতে পর্যন্ত ভারতীয় বাহিনীর ব্যবহার করা অস্ত্র পাওয়া গেছে। যারা গপ্প ছড়াইতেছে বিমান বাহিনীতে উগ্রবাদী ঢুকছে, সে বিমান বাহিনী তো রয়ের আখড়া। আর কোন বাহিনীতে এভাবে পাবলিকলি আইডেন্টিফাইড হয়েছে? রয়ের এজেন্ট হয় নাই, এখানে হয়েছে। এবার মাথা ঠান্ডা করে ভাবেন, যে বাহিনীতে ব্যাপকভাবে ঢুকেছিল, সে বাহিনী এখন হঠাৎ পাকিস্তানি জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে গেল। এবার আসে টিটিপি আসলে কে? কে ফান্ড করে? টিটিপি কে ফান্ড করে? তেহরিকে তালিবানকে ফান্ড করে আমেরিকান ডিফেন্স মিনিস্টার মাতিস কইছে। ভারতীয় অ্যানালাইস্ট নিজেই স্বীকার করছে যে এটা এস্টাবলিশড ফ্যাক্ট। তাহলে গল্পটা আরেকবার দাঁড় করান। অগাস্টে বিমান বাহিনীতে রয়ের সরাসরি নেটওয়ার্ক ধরা পড়লো, 6 অফিসার, গাড়িতে ভারতীয় অস্ত্র। আমার দেশ স্টোরি সরায় নাই। এপ্রিল 2006 সেই সেম বিমান বাহিনীতে রয়ের প্রক্সি নেটওয়ার্ক চিহ্নিত হইতেছে। প্রক্সির নাম টিটিপি। এই দুটো তো উল্টা না, একই জিনিস। অগাস্টে রয়ের এজেন্ট ধরা পড়লো, ভারতীয় গণমাধ্যম চুপ। এপ্রিলের টিটিপির অনুপ্রবেশ গল্প হইল নর্থ ইস্ট নিউজ, কালের কণ্ঠের অজ্ঞাত সূত্র, ভারতীয় প্রোপাগান্ডা অ্যাকাউন্ট, সব মিলে চিৎকার শুরু করলো। কেন? কারণ আগের গল্পে অভিযুক্ত এই গল্পে অভিযুক্ত তারা বলতেছে পাকিস্তান। তালেবান শুনে মানুষ মনে করবে ও এটা তো পাকিস্তান, এটা তো আফগানিস্তান, এটা তো ইসলামী জঙ্গি, এটার পিছিয়ে যে আছে এটা তো বুঝবে না। কেউ কেউ বলছে, আপনাদেরকে বলেন। তাহলে এখন বিমান বাহিনীকে যদি বিতর্কিত করা যায়, পাকিস্তানকে এর মধ্যে ঢোকায়, তাহলে তো বিমান কেনা আটকানো যাবে, বগুড়ায় চীনের ড্রোন ফ্যাক্টরি আটকানো যাবে, এবং চায়নার সাথে যে $2.2 বিলিয়ন চুক্তি হয়েছে বিমান কেনার, সেটাকে চাপে ফেলা যাবে। আগস্টের গল্প তো তাদের কাজে লাগে নাই, এপ্রিলের গল্প কাজে লাগে। এই জন্য দেখেন কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো ফ্যাক্ট চেক নাই, ভেরিফাইবল এভিডেন্স নাই, কোন অফিসারের নাম নাই, দরকারও নাই। গল্পটাই তো দরকার, সত্যি তো দরকার নাই। এবার 23 এপ্রিল ফিরে আসেন। সকালে NDC-তে সেনাপ্রধান বললেন বিমান বাহিনী শক্তিশালী করতে হবে। সেই দিনই পুলিশ চিঠি দিল, সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 জনের কথা বললো। পরের 72 ঘন্টায় নর্থ ইস্ট নিউজে বিমান বাহিনীতে টিটিপির অনুপ্রবেশ, কালের কণ্ঠে অজ্ঞাত সূত্র দিয়ে টিটিপি, LTP এই সমস্ত কিচ্ছা ফেললো। সেনাপ্রধান যেই ঘাটিতে আকাশ প্রতিরক্ষা চান, সেই ঘাটি কম্প্রোমাইজ, সেখানেই জঙ্গি ঢুকে যায়। এটা ফায়দা দিল নর্থ ইস্ট। টিটিপি আসলে কে, কি করে, এটা বুঝলে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আসেন সেটা বুঝে দেখি।
তেহরিকে তালেবান পাকিস্তান, তালেবান নাম শুনে আবার উত্তেজিত হয়ে যায় না, এটা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়তেছে। আর ফান্ড করে ইন্ডিয়ার আগেই তো কইছি, আমার কথা না, আমেরিকান ডিফেন্স মিনিস্টার কইছে এটা। এর মধ্যে ওয়াগারের পথ ভালো খুব ভাব মানাইতেছে যে পাকিস্তানের সাথে যেন বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কেন? তাহলে তেহরিকে তালেবানরা পালাইতে পারবে না। দেখেন মাথায় কত বুদ্ধি দেখেন। তেহরিকে তালেবান করাচি শহরে ল্যান্ড করে পাকিস্তানের সেনাবাহিনীর মুখে পড়বে। পাকিস্তানের সেনাবাহিনী আসেম মনি পর্যন্ত রীতিমতো যুদ্ধ করছে এদের বিরুদ্ধে। তেহরিকে তালেবানরা যদি পালাইতে সাহায্য করতে হয় তাহলে ইন্ডিয়া আনন্দ চিত্তে করবে। তেহরিকে তালেবানের সাথে বাংলাদেশের কিছু উগ্রপন্থী যুক্ত হয়েছে, বাংলাদেশে এদের ভালো অ্যাক্টিভিটি আছে। তেহরিকে তালেবানের হয়ে পাকিস্তানের সীমান্ত থেকে যুদ্ধ করতে যা মারাও গেছে বাংলাদেশের তরুণরা, 23 থেকে 25 পর্যন্ত অন্তত 5 জন বাংলাদেশি এই টিটিপির হয়ে যুদ্ধ করতে যা নিহত হয়েছে। এই যে মারা গেছে আহমেদ জুবাই সাভারের 27 এপ্রিল মারা গেছে 2025-এ ওয়াজিরিস্তানে, গেছিল সৌদি আরবে ওমরা করতে, ওইখান থেকে পাকিস্তানে গেছে। ফয়সাল হোসেন মাদারীপুরে 26 সেপ্টেম্বর 2025-এ মারা গেছে খাইবার পাখতুনওয়ালাতে। সে বলছিল দুবাই যাইতেছে, দুবাই থেকে গেছে ওইটি। তো এরা কি পাকিস্তান হয়ে গেছিল নাকি মাদার বোর্ড? এটা নাকি ইউনিসেফ সরকার করেছিল, তারাই নাকি উগ্রপন্থীদের ফ্রি রাইড দিছিল। সেটা শুনলে নাকি আপনার ঘৃণা হবে। ওরে আমার নৈতিকতা মারানি রে, পুরা ইউনুস আমলে ধান্দাবাজি করে গেছে বিভিন্ন সেক্টরে, সেগুলো আরেকদিন কওয়া যাবে। আমি আর আজকের এপিসোডে আর সেগুলো কইলাম না। ফার্স্ট তাই তো নিজেই বলছে কোন কোন জায়গায় সে ধান্দাবাজি করতে যায় নাই। এটা হচ্ছে সে রাষ্ট্রদ্রোহী কাজ করতেছে, সে কোনো সাংবাদিক না, সে হচ্ছে চাঁদাবাজ এই সেক্টরে। যে ইন্টারমিডিয়েট পাস ছেলে, যে আদৌ ইন্টারমিডিয়েট পাস করছে কিনা, সে বুয়েটের 5 জন ডিন কর্তৃক লিখিত ডিপিপি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ওই প্রজেক্টটা বন্ধ করে রাখছে। শিবচরের যে ঠিকাদার, সেই ঠিকাদারের সাথে তথাকথিত কুচকুচি সাংবাদিকের লেনদেন হয়েছে, সেখান থেকেই সে এই জিনিসগুলো নিয়ে আমাদের বিরুদ্ধে কনসার্ন। এবার আসেন টিটিভির বাংলাদেশি পার্টনার কারা সেটা দেখি। এদের রিক্রুটমেন্ট ফ্রন্ট হচ্ছে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া। রিক্রুটার একজন ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, সে প্রাক্তন বিমান বাহিনীর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। এবার বুঝছেন তো পুরা খেলাটা ইন্ডিয়ান। বিমান বাহিনী যেন পাকিস্তান থেকে প্লেন কিনতে না পারে সে চাপ সৃষ্টি করা, বগুড়ায় যেন ড্রোন ফ্যাক্টরি না হয় সেটা ব্যবস্থা করা, আর এই জানছে কিছু জঙ্গি হামলা সত্যি সত্যি টিটিপি বা তার সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপকে করাই দেয়া, তারপরে এই অজুহাতে জামাত আর শিবিরকে সাইজ করা, ধরে ফেলা এদের ক্রিটিক্যাল কিছু নেতা কর্মীকে। তবে ওয়াকারুজ্জামান আর তার বিমান বাহিনী যদি সত্যি পাকিস্তানি প্লেন কেনার প্রশ্নে, ড্রোন ফ্যাক্টরি প্রশ্নে ইন্ডিয়ার চাপের মুখে থাকে, তাহলে আমাদের পুরো জাতিকে এই ইস্যুকে তাকে সাপোর্ট দেওয়া উচিত, যে কোনো দেশপ্রেমিকের দেওয়া উচিত। যখন ইন্ডিয়ান গণমাধ্যম টিটিভি অনুপ্রবেশে গল্প ছড়াইতেছে, কালের কণ্ঠে অজ্ঞাত সূত্র দিয়া সেটাকে অ্যাম্পলিফাই করতেছে, সেই গল্পের সাথে সুর মেলায় বিমান বাহিনী জঙ্গিতে ভরে গেছে বলাটা আর যাই হোক দেশপ্রেম না। বাংলাদেশের বাহিনীগুলোকে বলি, মিসা জঙ্গি ন্যারেটিভ তৈরি করে যদি ক্র্যাকডাউনের পরিকল্পনা করেন, ভুলে যান। আমরা হাসিনার আমলে এগুলো ফাইট করে আসছি, ফাইটটা আমরাই দিছি, বিএনপি দেয় নাই। এটা মাথায় রেখেন। কেমনে ফাইট হয় এটা বিএনপি জানে না, আমরা জানি। জঙ্গির গল্পের পেছনের রাজনীতি দেখেন, এগুলো বোঝার চেষ্টা করেন। কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পাইতেছে কে সেটা বোঝার চেষ্টা করেন। এগুলো বাইর করা কোনো জটিল বিষয় না। তেহরিকে তালিবান যে র ফান্ড করে এটা তো কোনো গোপন বিষয় না। বাংলাদেশের অভ্যন্তরে যে র কাজ করে এটাও কোনো গোপন বিষয় না। বাংলাদেশের বেশিরভাগ জঙ্গি গোষ্ঠীর পিছনে র এর কানেকশন খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য উৎখাত করা হবে, আইজ হোক কাল হোক হবে। ফাইনালি একটা জিনিস দেখায়, 5ই আগস্ট যে বাহিনীগুলা আমাদের জনতার সাথে একাত্ম হইল, কেমনে সে একাত্মতা প্রকাশ করছে জানেন? জানেন না? দেখেন। দেখছেন? এইটা আমার বয়স হইলে আরো বুঝতেন, আগে দেখতেন এই জিনিসটা। এই জিনিস আমরা দেখছি 1975-এর 7ই নভেম্বর। সৈনিকেরা, সিপাহীরা এই স্লোগানই দিছিল, নারায়ে তাকবীর। এইটাই আমাদের ইউনিফাইং স্লোগান। এই স্লোগান যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশকে পদানত করা যাবে না। ইনকিলাব জিন্দাবাদ।